বাংলার ইতিহাস এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি। 7 কোটি মানুষকে ডালা রাখতে পারবেন না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের ডোবাতে পারবে না। আমাদের মুক্তির সংগ্রাম মনে রাখবা, রক্ত যদি নিয়েছি রক্ত আনবো। এই দেশের মানুষকে মুক্ত করে যাবো ইনশাআল্লাহ। জয় বাংলা। আমরা ঠিক মর্মটা না বুঝলেও বিদেশিরা মর্মটা ঠিকই বুঝেছেন। বিদেশিরা বুঝেছেন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য কত বড় একটা ঘটনা ছিল। সেই ঘটনাকে বিদেশিরা, বিদেশি শিশুরা, শিশু থেকে পরিণত মানুষরা, কেউ মুজিব কোট পরে, কেউ শাড়ি পরে যেভাবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা দেওয়ার চেষ্টা করলেন, তাতে বোধহয় আমাদের সেখান থেকে একটু বোধোদয় হওয়া উচিত যে আমরা আমাদের সত্যিকারের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি কিনা। আজকে 7ই মার্চ চলে গেল। 7ই মার্চকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে। অনেক ঘটনার মধ্যে বেশ কিছু ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধানমন্ডি 32-এ অবরুদ্ধ করে রাখা হয়েছে। 32-এ কেউ যেতে পারবে না, সেরকম প্রফেসর ইউনূস সরকারের আমলে যেভাবে 32টাকে ভাঙার পরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন সময়ে, আজকেও সেই একই কর্মকাণ্ড দেখেছে। তার মানে কি একই পুলিশ একই রকমের কর্মকাণ্ড চালাচ্ছে। নতুন সরকার আসার পরেও পুলিশের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি, নাকি নতুন সরকারও প্রফেসর ইউনূসের দেখানো পথেই এগোতে চাচ্ছে? যদি নতুন সরকারও সেই একই পথে এগোতে চায় তাহলে সেটা তো আমাদের জন্য ভালো দৃষ্টান্ত হলো না। আজকে যে কথা ইন্ট্রোতে একটু বলে তারপরে মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে যে একজন প্রতিবন্ধী শিশুকে, শারীরিক প্রতিবন্ধী একজন শিশুকে নিয়ে একজন বাবা 32 নম্বরে গিয়েছিল। সেই প্রতিবন্ধী শিশু নাছোড়বান্দা, সে ওই রাস্তায় ঢুকবে, অবশেষে সে যখন ঢুকে পড়ল বাবাও ঢুকে পড়ল। বাবাকে এমনভাবে লোকজন ঘিরে ধরেছে, তিনি বলছেন যে তাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা চিড়িয়াখানার জন্তু, আমাকে দেখতে সবাই ভিড় করেছে এবং আমাকে নানা ধরনের প্রশ্ন করছে। পুলিশকে সেখানে কিংকর্তব্য বিমূঢ় দেখা গেছে। পুলিশকে সেই প্রতিবন্ধী শিশুকে 32 নম্বরের ভাঙা বাড়ির কাছে যেতে দেয়া হয়নি। এগুলো সরকারের জন্য বিব্রতকর ঘটনা হবে। আজকে 7ই মার্চে আরও কিছু ঘটনা ঘটেছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেয়া হয়েছে। চলুন একটু জেনে দেখি আজকে 7ই মার্চে কি কি ঘটল। বিশেষ করে ঢাকায়, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি 7ই মার্চের ভাষণ বিভিন্ন জায়গায় বাজাতে। এমন দৃশ্যও দেখেছি, ছোট্ট হ্যান্ড মাইক যে কারেন্টের খুঁটির সঙ্গে বেঁধে সেই হ্যান্ড মাইকে 7ই মার্চের ভাষণ বাজছে, সেরকম ভিডিও ছড়িয়ে পড়তেও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই আলোচনা করেই বুঝবো আজকে 7ই মার্চে কি কি ঘটল। সেগুলো না ঘটলে বরং ভালো হতো কিনা, সেগুলো ঘটার ফলে নতুন সরকারের জন্য এটা বিব্রতকর ঘটনা ঘটল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে ঐতিহাসিক 7ই মার্চ চলে গেল। বঙ্গবন্ধুর সেই ভাষণ, রেসকোর্সের সেই ভাষণই মুক্তিযোদ্ধাদের সত্যিকারের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। অনেকেই বলেন যে এই ভাষণের মাধ্যমেই তিনি মুক্তিযোদ্ধাদের প্রিপারেশন নিতে বলেছিলেন এবং সেখান থেকেই স্বাধীনতার সূচনা পর্বটা আমরা লক্ষ্য করেছিলাম। 26শে মার্চে আনুষ্ঠানিক ঘোষণাটা শুধুমাত্র দেয়া হয়েছে, আনুষ্ঠানিক ডাকটা দেয়া হয়েছে। আর 7ই মার্চে প্রস্তুতির কথা বলা হয়েছে। যে কোনো মুহূর্তে মানে আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের কাছে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই যে আহ্বান, এই আহ্বান স্পষ্টই যে স্বাধীনতার ডাক, এটা ইতিহাসবিদরা স্বীকার করে গেছেন। এবং 7ই মার্চের এই ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সেই স্বীকৃতিকে প্রফেসর ইউনূসের আমলে এসে বাজেয়াপ্ত করার চেষ্টা করা হয়েছে, সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সেই ধারাবাহিকতা থেকে আমরা কিন্তু এখনও বেরোতে পারিনি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7ই মার্চ
মার্চে ভাষণ প্রচার করার জন্য সাউন্ড বক্সে বাজানোর জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, শাহবাগ থানায় নেওয়া হয়েছে। সেখানে তাদেরকে যেন কোনোভাবে না ছাড়া হয় এই জন্য শাহবাগ থানা এলাকায় এক ধরনের মব তৈরি করতে দেখা গেছে এনসিপির ছাত্র সংগঠন, ছাত্র শক্তির নেতৃবৃন্দকে, কর্মীদেরকে। এরকম অভিযোগ শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাংবাদিকরা এই অভিযোগও শোনা যাচ্ছে, সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি 7ই মার্চের ভাষণকে বাতিল করে দিতে চান? তারা বলেছেন না, বাতিল করে দিতে চাই না, আমরা 7ই মার্চের ভাষণের ঐতিহাসিকতা মেনে নিয়ে স্বীকার করে। যদি 7ই মার্চের ভাষণের ঐতিহাসিকতা আপনি মেনে নেন, তাহলে 7ই মার্চের ভাষণ বাজানোটা কেন অপরাধ হবে? সেটা কোটি টাকার একটা প্রশ্ন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত জহুরুল হক হলের পাশে সাউন্ড বক্সে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে। সেই দৃশ্যটা একটু ভিডিওতে আপনারা দেখে আসুন, তাহলে বুঝবেন যে কেন এই ধরনের পরিস্থিতি ঘটল। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। এই যে সাউন্ড বক্সে, হ্যাঁ, বলা যেতে পারে যে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়েছে, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে, তারপরেও তারা এই ধরনের কর্মকাণ্ড কেন করবে? এই প্রশ্ন আসতেই পারে, এই প্রশ্ন হয়তো যৌক্তিক। কিন্তু 7ই মার্চের ঐতিহাসিকতা বিবেচনা করে 7ই মার্চ আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় পার্ট, একটা বড় অংশ জুড়ে 7ই মার্চ রয়েছে। এবং 7ই মার্চের ভাষণটাকে আসলে ভাষণ বলা হয় না, বলা হয় মহাকাব্য। যে মহাকাব্য পৃথিবীতে একবারই রচিত হয়েছে, সেটা রচনা করেছেন বঙ্গবন্ধু। সেই ব্যাপারটাকে যদি আমরা নেগেটিভলি দেখার চেষ্টা করি, তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। আজকে দেখেছি সারা দিন ধানমন্ডি 32 ওই ভাঙা বাড়িকে আবারও অবরুদ্ধ করে রাখা হয়েছে। অনেকেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে ভাঙা বাড়িকে এত ভয় কেন? ভাঙা বাড়িকে আসলেই কি ভয়, নাকি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই না যে নতুন সরকার, বিএনপির সরকার 7ই মার্চের দিনে কোনো ধরনের আইন জারি করে কিংবা কোনো ধরনের নির্দেশ জারি করে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ কোথাও করতে না পারে সেই বন্দোবস্ত করবে। আমি অন্তত বিশ্বাস করতে চাই না। আমি এখন পর্যন্ত ভাবতে চাই যে প্রফেসর ইউনূসের সেট আপ করা যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী এখনও প্রফেসর ইউনূসের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে, তাদের কাছে নতুন কোনো মেসেজ যায়নি। আজকে ধানমন্ডি 32-এ ফুল দেওয়ার অপরাধে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে। ধানমন্ডি 32-এ ফুল দেয়া কি সন্ত্রাসী কার্যক্রম? সেই প্রশ্নটা অনেকে তুলছেন। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে 4 জন গ্রেপ্তার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা। ধারণা করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হতে পারে। প্রথম আলো বলছে ঐতিহাসিক 7ই মার্চে ফুল দিয়ে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার পথে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। সকাল 6:30টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করা হয়, অথচ তারা 32 নম্বরে যেতেই পারেনি। স্কয়ার হাসপাতাল কোথায় আর ধানমন্ডি 32 কোথায়, চিন্তা করে দেখেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক প্রথম আলোকে বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির 32 নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে 4 জনকে আটক করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায় এই মিছিলে 10-15 জন ছিলেন, তাদের হাতে ফুলের মালা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় 4 জনকে আটক করা হয়, তাদের মধ্যে 3 জন নারী, 1 জন পুরুষ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল, তবে গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনোটিতে যুক্ত কিনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। 7ই মার্চের যে ঐতিহাসিকতা, সেই ঐতিহাসিকতার বিপরীতে যা হচ্ছে, এই যে 7ই মার্চে ফুল দিতে যাবে,
মেনে নিলাম যে তাদের কার্যক্রম নিষেধ আছে, এর মাঝে তারা কার্যক্রম কেন করবে, এই যুক্তি হতেই পারে, এই যুক্তি হতে পারে, কিন্তু তাই বলে ফুলদিয়ার অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেবে পুলিশ, ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে প্রচারের জন্য কাউকে গ্রেপ্তার করবে পুলিশ। এখন তো বোধহয় প্রফেসর ইউনূস সরকার নেই, তাহলে একই কর্মকাণ্ড প্রফেসর ইউনূস সরকারের ধারাবাহিকতা কেন চলছে, কেন চালাচ্ছে পুলিশ? পুলিশের কাছে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশনা নাই, নাকি এই নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে পড়েছিলেন তাদের এখন একটু বোঝার পালা যে অতি উৎসাহী হয়ে যাওয়ার কোনো কারণ নেই, অতি উৎসাহী হলে হিতে বিপরীত হতে পারে। আমার মনে হয় যে 7 মার্চকে কেন্দ্র করে আরও অনেক ঘটনা ঘটেছে সারা দেশে, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের, ভাষণ বাজানোর ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় সারা দেশে। তবে আমাদের কাছে সর্বশেষ কোনো আপডেট নেই যে সারা দেশে গ্রেপ্তার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা টামলা এগুলো আর কোথায় কোথায় হয়েছে। হয়তো আরও বেশ কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলো না ঘটলেই বোধহয় নতুন সরকারের জন্য সেটা ভালো কিছু হতো, ভালো দৃষ্টান্ত হতে পারত। কারণ আপনি যাই করুন না কেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে 7 মার্চের যে একেবারে প্রত্যক্ষ সম্পর্ক, 7 মার্চকে বাদ দিয়ে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করতে পারবেন না। কদিন আগেই মুক্তিযুদ্ধমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ তিনি বলেছেন, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবেন না, শেখ মুজিবুরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়। সেই সহজ সত্যটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা উচিত। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, মুক্তিযুদ্ধে মেজর জিয়ার অবদান, মুক্তিযুদ্ধে MAJ ওসমানীর অবদান, কিংবা মুক্তিযুদ্ধে মানে 4 নেতার যে অবদান, কিংবা বীর মুক্তিযোদ্ধাদের অবদান, বীর শ্রেষ্ঠদের যে অবদান, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অবদান অবশ্যই স্বীকার করতে হবে এবং সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং এমন একটা ইনক্লুসিভ ইতিহাস তৈরি করতে হবে যে ইতিহাসটাই হবে সত্য ইতিহাস, যেখানে কেউ কোনো পরিবর্তন আসলে ইতিহাস পরিবর্তনের দুঃসাহস করতে না পারে। নতুন সরকারের কাছে সেই প্রত্যাশাটা করলে অতি প্রত্যাশা হয়ে যাবে কি সেটা? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।